হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাস 12-এর আমরা ফার্স্ট কবিতা নিয়ে এসেছি। এর আগে তোমরা দেখেছো যে কেএস ইংলিশ টিউটরের তরফ থেকে 3 কোশ্চেন দেওয়া হয়েছে বিভিন্ন পার্টে, এবং আমরা জেনে বুঝতে পেরেছি তোমাদের থেকে যে তোমরা ওটা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো আমাদের এই প্রচেষ্টা কেমন লাগছে তোমরা জানিও। আজকে আমাদের ফার্স্ট কবিতা একটি ইন্টারেস্টিং কবিতা, কিন্তু যেটা বইয়ে একটু টিপিক্যালভাবে দেওয়া রয়েছে আমি দেখলাম। তো দেখো কবিতাটি কেমন লাগে, আর কেমন লাগে তোমরা জানিও। তো এই কবিতা কে লিখেছে? এই কবিতা লিখেছে হচ্ছে হক রোস্টিং, লিখেছে ট্রেড হিউজেস। ট্রেড হিউজেসের আমরা ক্লাস 10-এ পড়েছি, মাই ওন ট্রু ফ্যামিলি পড়েছি। তো ট্রেড হিউজ সম্বন্ধে একটু বলা যাক। আমাদের যেহেতু এই সেমিস্টারে এমসিকিউ থাকবে না, তো অহেতুক খুব বেশি জটিল করব না, সময় খুব কম। তো যেটুকু বোঝাবো দেখবে যেটা সব থেকে একটু আলাদা হবে, কথা দিচ্ছি, মনে রেখো। তো কে লিখেছে? লিখেছে ট্রেড হিউজ। এবার ট্রেড হিউজ একটু জেনে নিই। কত সালে জন্মগ্রহণ করেছে? 1930 সালে জন্মগ্রহণ করেছে এবং মারা গেছে 1998 সালে। ঠিক আছে, যেটা যেই ট্রেড হিউজেস কি না মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্রিটিশ পোয়েট, সেই সময়কার একটা মোস্ট পপুলার ব্রিটিশ পোয়েট ছিলেন। তো হি ওয়াজ দ্য ডিপলি, সে কিসের প্রতি করতে ইন্টারেস্টেড ইন দ্য রিলেশনশিপ বিটুইন ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিউম্যান এক্সিস্টেন্স। তার এই লেখাগুলো আমরা আগেও পড়েছি যে তার একটা বিশেষ আকর্ষণ ছিল। কী আকর্ষণ ছিল? প্রকৃতির সব কিছু, প্রকৃতির গাছপালা, পশু পাখি সব কিছুকে নিয়ে লিখতে ভালোবাসতো, এবং তার সাথে একটা রিলেশনশিপ থাকতো। কার রিলেশনশিপ থাকতো? নেচার ওয়ার্ল্ডের সাথে একটা হিউম্যান এক্সিস্টেন্সের একটা রিলেশনশিপ থাকতো। এই তার লেখার একটা বিশেষ পরিচিতি এটা, যে প্রকৃতিকে নিয়ে লিখতে ভালোবাসতো, এবং শুধু সেখানে প্রকৃতিকে বলা হতো না, সেখান থেকে মানুষের তার সাথে যে সম্পর্ক, সেটা হচ্ছে আমরা ট্রেড হিউজের লেখা থেকে আমরা বুঝতে পারি। তাহলে ট্রেড হিউজ সম্বন্ধে আর বিশেষ কিছু সেরকম জেনে লাভ নেই। আমরা জানি যে ট্রেড হিউজের পার্সোনাল লাইফ ছিল একটু জটিল। তার যে বিবাহ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, পরবর্তীকালে তার দ্বিতীয় স্ত্রীর সাথে কিছুদিন থাকা এবং সে মারা যায়। তো যা অহেতুক এই সব বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই। তো আমরা শুধু যেটুকু না জানলে নয় যে ট্রেড হিউজেস ছিল মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্রিটিশ পোয়েট, আর তার ইন্টারেস্ট কী ছিল? যে ন্যাচারাল ওয়ার্ল্ডের সাথে হিউম্যান এক্সিস্টেন্সের একটা কোলাবোরেশন করানো, বা তার মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে দেওয়া, এরকম। তো এই কবিতা পড়তে গেলে যেটুকু আমাকে জানতে হবে সেটুকু কি? অ্যাবাউট দ্য পোয়েম। অ্যাবাউট দ্য পোয়েম কী জানতে হবে? যে ইট ইজ এ ড্রামাটিক মনোলগ। এর আগেও আমরা ড্রামাটিক মনোলগ পড়েছি, তাই ড্রামাটিক মনোলগ নিয়ে কোনো রকম আমাদের এই কথাটা নতুন এরকম ভাবার কোনো দরকার নেই। ড্রামাটিক মনোলগ কি? যেখানে একজন বক্তা থাকে আর বাকি সব শ্রোতা। তো এইখানে আমাদের ক্ষেত্রে ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে দেখব এই হক। হক মানে কি? হক হচ্ছে বাজ পাখিকে বলা হয়, হক বলা হয়। ঠিক আছে, তাহলে আসছি হক রোস্টিংয়ের মানে আমরা। তো আগে বলে নিই যে ইট ইজ এ ড্রামাটিক মনোলগ, এই জন্যে এখানে যে স্পিকারকে, স্পিকার হচ্ছে হক। তো ইট ইজ টেকেন ফ্রম হিউজেস সেকেন্ড বুক। কোন বই থেকে নেওয়া হয়েছে? আন্ডারলাইন করে এটা লিখে নাও, পরীক্ষায় দিয়ে যায় যে কোথা থেকে নেওয়া হয়েছে, কত সালে। এটা তোমাদের লং কোশ্চেনের ক্ষেত্রে খুব দরকার হতে পারে। তোমরা এখানে ইন্ট্রোডাকশনে এগুলো অ্যাড করতে পারো। বলছে ইট ইজ টেকেন ফ্রম দ্য সেকেন্ড বুক লুপারসেল, পাবলিশ ইন দ্য 1960। এই লুপারসেল পাবলিশ হয়েছিল কবে? 1960 সালে। এই বইতে তার এই হক রোস্টিং কি হয়, প্রথম প্রকাশ পায়। স্ট্রাকচার কি বলছে? কনসিস্ট অফ দ্য 6 স্ট্যাঞ্জা। তার মানে আমরা দেখব এই কবিতাটা যখন আমরা পড়ব, দেখব এর 6 স্ট্যাঞ্জা রয়েছে, 6টা স্ট্যাঞ্জা রয়েছে, 6 স্ট্যাঞ্জা, ইচ কন্টেনিং 4 লাইন, এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জা রয়েছে কি কটা করে লাইন? 4টে করে। তাহলে টোটাল কত হবে? 24টা লাইনের কবিতা আমরা পড়ব। ঠিক আছে। দেয়ার ইজ নো রাইম স্কিম। এই কবিতায় কোনো রাইম স্কিম নেই। ঠিক আছে, টু দ্য পোয়েম, সো ইট ইজ এ ফ্রি ভার্স পোয়েম। তাহলে আমরা এই কবিতা থেকে কি জানলাম? যে ইটস এ ড্রামাটিক মনোলগ। এটা হিউজের সেকেন্ড বই লুপারসিকেল থেকে নেওয়া হয়েছে, যেটা 1960 সালে এ প্রকাশ পায়। স্ট্রাকচার কি? এর স্ট্রাকচার হচ্ছে এটা 6 স্ট্যাঞ্জার পোয়েম, যেটা কনসিস্ট 4 লাইন, প্রত্যেকটা স্ট্যাঞ্জা কি 4টে লাইন করে নেওয়া। তাই এই কবিতা টোটাল আমরা 24 লাইনের কবিতা পড়বো। দেয়ার ইজ এ নো রাইম স্কিম, আর সো ইটস এ ফ্রি ভার্স পোয়েম। তো এই হচ্ছে আমাদের এই কবিতার মূল বিষয়। এবার আছে হক রোস্টিং। এখানে একটা ইন্টারেস্টিং, আগে আমাকে এই কবিতা নিয়ে কিছু বলতে হবে, নাহলে এই কবিতাটা তোমাদের কাছে
কঠিন মনে হবে। আর এর যে বাংলা যে মানে আছে, যে বিভিন্ন বইয়ে যে বিভিন্ন মানে রয়েছে, তো আমার মনে হয় ওই বাংলা মানেগুলো তোমাদের আরও জটিল করে দিতে পারে। তো বোঝো কি বলছি, মন দিয়ে শোনো, কোনো মানে বই লাগবে না, চুটকিতে এক্ষুনি পড়া শেষ হয়ে যাবে। হক মানে কি? হক হচ্ছে বললাম যেটা বাজ পাখি। রোস্টিং মানে কি? রোস্টিং মানে হচ্ছে বিশ্রামরত অবস্থায়। তো কীরকম একটা কবিতার হেডলাইন, যে হক রোস্টিং, যে হক কী করছে, যে বাজ পাখি কী রয়েছে, বিশ্রামরত অবস্থায় রয়েছে। তাহলে আচ্ছা বলো তো, আমরা যদি বিশ্রামরত অবস্থায় থাকি তো আমরা কি করি? স্বাভাবিক। সো দ্যার ইজ এ লটস অফ ড্রিম, লটস অফ আনাদার ওয়ার্ল্ড, ইমাজিনেশন, দের ইজ এ লট অফ ক্রিয়েটিভিটি। আমরা শুয়ে শুয়ে ভাবি যে আমরা অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু করে ফেলেছি, সলভ করে ফেলেছি। ইচ অ্যান্ড এভরিথিং হোয়াট এভার ডান উই ক্যান ডান অনলি ইউজুয়ালি ইন ড্রিম। ইউজুয়ালি এটাই হয়ে থাকে না, আমরা স্বপ্নে ভাবি এটা কমপ্লিট করে ফেলেছি, স্বপ্নে ভাবি ওটা কমপ্লিট করে ফেলেছি, স্বপ্নে ভাবি আমি এই করব, স্বপ্নে ভাবি এই করব। সো দের ইজ এ লট অফ থিংস ইন দিস ইজ লট অফ ক্রিয়েটিভিটি ইন এ ড্রিম। যখন আমরা ঘুমিয়ে থাকি এরকম স্বপ্নে আমরা কী করি, অনেক কিছু ইমাজিন করি। সো ন্যাচারালি তো আমরা এটাও ভাবতে পারি যে হক যখন রেস্টিংয়ে থাকে, সো দের ইজ এ লট অফ ইমাজিনেশন কেম টু হিম। সো ইউজুয়ালি এটাই আমরা ভাবতে থাকি। না, এখানে ট্রেড ইউজ কী করেছে, মানুষের থেকে ঈগলকে কী করেছে, আলাদা করেছে। আরেকটা যেটা জিনিস বলতে হবে সেটা হচ্ছে কি, আমরা দেখেছি যে ঈগল কোথায় থাকে। ঈগল, দের ইজ ইকোলজিক্যাল সিস্টেম, তো আমরা বাস্তুতন্ত্র পড়েছো। সো যদি বনের যে ইকোলজিক্যাল সিস্টেম যদি আমরা দেখি, তাহলে দেখবো একদম পিক পয়েন্টে কে থাকে, হক থাকে বা বাজ থাকে। তো সো দের ইজ এ ইমাজিনেটিভ, তার একটা আলাদা একটা থিঙ্কিং রয়েছে, সেটা আমরা এই নিয়ে আসছি না, একটু পরে আসছি সেই নিয়ে। তাহলে হক রোস্টিং, যে একটা হক বা একটা বাজ যে কিনা রোস্টিং বা বিশ্রামরত অবস্থায় রয়েছে। আগে বলে দিই, বিশ্রামরত অবস্থায় আমরা থাকলে কি করব, সেটা আমি বলেছি যে দের ইজ এ লট অফ ইমাজিনেটিভ, গুড ইমাজিনেশন জাস্ট কাম টু, যে আমরা মাঝে মাঝে বলি না যে ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখছি যে আই উইল বি কিং ওয়ান ডে অ্যান্ড ইউ আর মাই কুইন। সো জাস্ট লাইক দ্যাট। কিন্তু এই কবিতা এখান থেকে একটু আলাদা। তাহলে কি টুইস্ট আসলো, যে জেনারেলি যখন রেস্টিং হয়, রেস্টিং পজিশনে উই থিঙ্কিং লট অফ গুড থিংস, বাট ইন দ্যাট কেস দ্য হক থিঙ্কিং অ্যাবাউট আনাদার থিং। সো কী চিন্তা করছে সেটাই আমরা শুধু পড়বো। তার মানে এই কবিতার মূল বিষয়বস্তু যে একটা হক সে রেস্টিং অবস্থায় রয়েছে এবং দের ইজ এ ক্রিয়েটিভিটি, থিঙ্কিং। And what is the thinking, what is the creativity, he just tell to us, so we just read it. Okay, so let's start. Just hopeful, be good. চলো কমপ্লিট, এদিকে কোনো প্রবলেম নেই। এইবার কবিতাকে চলো আমরা পোস্টমর্টম করে ফেলি এবং কবিতাকে আমরা খুব সুন্দর করে বুঝবো। চলো ফার্স্ট কী লেখা আছে দেখো, বলছে আই। আই কেন বলছে? ইটস এ ড্রামাটিক মনোলগ, সো আই ইজ আ হক। শিওর? চলো বলছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। কে বলছে? হক বলছে যে আমি বসে আছি। কোথায় বসে আছি? না, টপ অফ দ্য উড। টপ অফ দ্য উড মানে বনের জঙ্গলে সব থেকে উঁচু যে গাছ, তার যে ডাল, সেই ডালে আমি বসে রয়েছি। মাই আইজ ক্লোজ। আমি কীরকমভাবে বসে রয়েছি? আমি চোখ বন্ধ করে বসে রয়েছি। ইনঅ্যাকশন, কোনো কাজ করছি না। আমি গাছের ওপরের ডালে বসে রয়েছি, আমি কোনো কাজ করছি না। নো ফলসিফাইং ড্রিম, তার মানে এটা ভাবার দরকার নেই যে আমি কোনো ঘুমিয়ে ঘুমিয়ে কোনো মিথ্যা স্বপ্ন দেখছি। ফলসিফাইং ড্রিম মানে লিখে রাখো তোমরা, ভুল বা মিথ্যা কোনো স্বপ্ন। ভুল বা মিথ্যা কোনো স্বপ্ন কেন বলা হয়েছে? কারণ আমরা তো শুয়ে শুয়ে সেটাই করি না। দোজ আর দি হিউম্যান সোসাইটি, উই আর লিভিং হিয়ার, উই জাস্ট থিঙ্কিং অ্যাবাউট লট অফ ক্রিয়েটিভিটি, লট অফ ইমাজিনেটিভ থিংস ইন এ ড্রিম। বাট এখানে হক বলছে তোমরা ভেবো না যে আমি কি করছি, কোনো ফলসিফাইং ড্রিম আমার এই চোখ বন্ধের মধ্যে রয়েছে, মানে আমি ঘুমিয়ে ঘুমিয়ে কোনো মিথ্যা স্বপ্ন দেখছি। বিটুইন মাই হুক হেড অ্যান্ড হুক ফিট। হুক হেড মানে তোমরা জানো, হুক হেড মানে তার যে
চঞ্চুর কথা বলা হয়েছে, যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে, যে বাঁকানো যে চঞ্চু, সেই যে তার ঠোঁট, সেই চঞ্চুর কথা বলছে, বিটুইন মাই হুক হেড অ্যান্ড হুক ফিট। এবং তার ফিটটাও তোমরা খেয়াল করেছো ছবিতে, দেখবে যে তার ফিটটা একটু বাঁকানো এবং ডেঞ্জারাস, ইটস এ ডেঞ্জারাস। সো হিয়ার দ্য ডেঞ্জারাস শার্প বিক অ্যান্ড শার্প ক্লসকে কী করা হয়েছে, বলা হয়েছে। অর ইন স্লিপ, ঘুমিয়ে আমি কি করছি, রিহার্স পারফেক্ট কিল অ্যান্ড ইট। আমি কি করছি, রিহার্স করছি, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কি করছি, চিন্তা করছি, আমি চোখ বন্ধ করে চিন্তা করছি, রিহার্স করছি কি করে আমি আমার নেক্সট যে শিকারটা আছে সেটাকে আমি কি করে ধরবো। তার মানে কি বলছে, দেখো আমি গাছের এক ওপরে বসে রয়েছি এবং আমার চোখ বন্ধ অবস্থায় রয়েছে, এ থেকে কোনো ভাবার দরকার নেই। কাদের কথা উদ্দেশ্য করে বলছে, সে যে শিকারদের যে ধরে, তার যে প্রেগুলো রয়েছে, সেই তাদের উদ্দেশ্য করে বলছে, তারা যেন না ভাবে আমি চোখ বন্ধ করে স্বপ্নর জগতে রয়েছি। ভেবে রাখো, আমি যখন চোখ বন্ধ করছি, সো ইট ইজ দ্য টাইম টু অ্যাকশন, ডু সামথিং বাই মি, মিন্স আই কিল সামওয়ান, and before killing someone I just thinking myself how I catch it. So this is the 4-line explanation. and আরেকটা একটু না বললে নয়, এখানে যে হক যে চিন্তা করছে, যে কি বলছে, ইট ইজ আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। তো এইখানে সে কি করছে, নিজেকে জাহির করছে যে আমি একদম সর্বোচ্চ ডালে রয়েছি, এবং সে জাহির করার চেষ্টা করছে সে কতটা বড়। সে বলতে চাইছে এই যে গাছ, যার ডালে আমি বসেছি, সে বেশি আনন্দিত হবে কারণ আমি তার ডালে বসেছি। ইমাজিনেটিভ যেটা ইনার মিনিংয়ের মধ্যে আমরা এটা ধরতে পারি। কেন কি, যে হক হচ্ছে সে কি, সে নিজেকে খুব বড় মনে করে। হি প্রাউড হিমসেলফ, হি ওয়াজ দ্য মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ক্রিয়েটিভিটি, মোস্ট ডেঞ্জারাস অ্যানিম্যাল and birds in world. So he just think that যে আমি একদম সুপ্রিম পজিশনে রয়েছি, আর এই গাছের যে ডালে আমি বসেছি, সে ডাল কি করছে, আমি বসায় বেশি গর্ব অনুভব করছে, কারণ এই যে গাছের ডাল, এ আমার জন্যেই বড় হয়েছে, কারণ আমি একদিন এই গাছের ডালে বসবো। তাই এই উঁচু গাছের ডালে বসে আমি যখন ঘুমাই মানে কি, আমি কিছু চিন্তা করি, বিফোর কিলিং সামওয়ান আই জাস্ট প্রিপেয়ার মাই সেলফ, আই ডু সামথিং, আই কিল সামওয়ান। ঠিক আছে, কোনো অসুবিধা নেই 4টে লাইনে। চলো আমরা এর পরের লাইনে, তাহলে আমরা এর পরের যে প্যারা আছে, পরের প্যারায় যাই। দ্য কি বলছে, দ্য কনভিনিয়েন্স মানে সুবিধা। বলছে দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রি। যেই কথাটা আমি একটু আগে বললাম, যে গাছের যে সুবিধা কখন হচ্ছে, যখন সে উঁচু গাছে উঠছে। কিন্তু এই সুবিধা সে নতমস্তকে মেনে নেয়নি, যে গাছটার ওপরের ডাল থেকে আমার কি হচ্ছে, দাঁড়িয়ে বা বসে সুবিধা হচ্ছে। সে কোথায় যেন বলতে চাইছে, সেই গাছগুলো যেন তার জন্যেই বড় হয়েছে, সে একদিন তার উপরে বসবে। যাই হোক, কি বলছে, দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রি। এই উঁচু গাছ থেকে যেটা কনভিনিয়েন্স হচ্ছে, যেটা সুবিধা হচ্ছে, আর কি সে হচ্ছে, কনভিনিয়েন্স কি হচ্ছে, জাস্ট আই ওয়াচ ইচ অ্যান্ড এভরিথিং অন আর্থ। এই আর্থে আমি ওপরে বসে বসে আমি প্রত্যেকটা জিনিস দেখার আমি সুবিধা পাচ্ছি। দ্য এয়ার, যে বাতাস, সেটা কীরকম রয়েছে, বিভেন্সি। বাতাস কি হয়েছে, মৃদুভাবে, বিভেন্সি মানে হালকা মেজাজে, বা আমরা বলতে পারি চিয়ারফুল অ্যাটিটিউডে কি করছে, বাতাস বইছে। দেখবে যখন চিল বা বাজ যখন উড়ে যায়, তখন কি করে, সে বাতাসকে কেটে বেরিয়ে যায় না, বাতাসের উপরে ভর দিয়ে সে বেরিয়ে যায়। তো এখানে তার ইমাজিনেশন বা তার যে দাম্ভির্য একটু আলাদা। কি বলছে, দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, দেয়ার ইজ এ বিভেন্সি and the sun's ray are of advantage to me। বলছে যখন আমি শিকার করি, সেখানে তো এক হচ্ছে যে আমি উঁচু গাছের ডালে বসি, যেটা আমার অ্যাডভান্টেজ দেয়, তাছাড়াও
তাছাড়াও কি আর কি রয়েছে, ওই হালকা বাতাস আর কি সূর্য রশ্মি, এরা কি করে আমাকে সাহায্য করে, এরা আমাকে সাহায্য করে, এরা সাহায্য করে আমি তার উপরে ভর দিয়ে যাতে যেতে পারি। ইনডাইরেক্টলিভাবে সে যেন এটা বলার চেষ্টা করছে, এই বাতাস বা উইন্ড আর সানলাইট, দে আর ক্রিয়েটেড ফর মি, দে আর ক্রিয়েটেড ফর মি টু হেল্প। মিন্স when I catch something, when I kill someone, they are just help me, come here and help me, and they are produced for that purpose to help me. তারা এই জন্যেই এই পৃথিবীতে এসেছে যাতে আমাকে কি করতে পারে, শিকারের জন্য হেল্প করতে পারে। কনক্লুশনে কোনো প্রবলেম হচ্ছে না, বুঝতে পারছো আশা করি। তো কি বলছে আরেকবার পড়ছি, দেখো বলছে দ্য ইয়ার্স buoyancy and the sun's ray are the advantage to me and the earth, এর ফলে কি হচ্ছে, তারা কি করছে, আমাকে সাহায্য করছে। এবং আর কিভাবে সাহায্য হচ্ছে, and the earth face upward my inspection, বলছে যখন আমি কি করছি তাদের সাহায্যে বা তাদের উপরে ভর করে যখন আমি উড়ে বেড়াচ্ছি, পৃথিবীও আমাকে সাহায্য করছে কি করে, আপওয়ার্ডস করে, উল্টিয়ে। মানে যখন ধরো কোনো বাঁচ এরকমভাবে যাচ্ছে, সে তো এরকমভাবে দেখতে 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 যাচ্ছে, তাহলে পৃথিবীও যেন এরকম কি রয়েছে, সে ঠিক উল্টোভাবে রয়েছে, যাতে পৃথিবীর প্রত্যেকটা অংশ সেই বাঁচ কি করে দেখতে 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 যেতে পারে। কে হেল্প করছে, তাহলে পৃথিবী হেল্প করছে। সেই জন্য লাইনটা দেওয়া আছে, অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন। মানে কি বলতে চাইছে, বলছে হিয়ার দ্য আর্থ সিমস, কি ভাবছে আর্থ, ভাবছে টু লুক আপ ওয়ার্ল্ড, পৃথিবী কি করছে, টু লুক আপ ওয়ার্ল্ড টু দ্য হক সো দ্যাট হি ক্যান মেক এ, তারা কোনো একটা মেক কী করতে পারে, মেক এ ক্লোজ লুক বা ক্লোজ স্টাডি। মানে এটা বলতে চাইছে যে যখন হক কি করবে, সেই বাতাসের উপরে ভর দিয়ে এগিয়ে যাবে, তখন পৃথিবী যেন কি রয়েছে, উল্টিয়ে রয়েছে। এটার জন্যে উল্টিয়ে রয়েছে যাতে পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটা হক কি করে বা বাজ কি করে সুন্দরভাবে পর্যবেক্ষণ করে যেতে পারে। তার মানে কি দাঁড়ালো, এই প্যারাতে বলা হলো যে একটা বাজ গাছের উপরে বসে আছে যেটা তাকে হেল্প করছে, এবং যখন সে উড়ছে সেই ওড়ার সময় তাকে বাতাস এবং সূর্য রশ্মি কী করছে, হেল্প করছে। এবং সে বলতে চাইছে দে আর ক্রিয়েট ফর মি, মানে তারা আমার জন্যেই সৃষ্টি হয়েছে, বিকজ দে ট্রাইড টু হেল্প মি, তারা চায় যে আমি যেন, তারা যেন আমাকে হেল্প করতে পারে। মানে তারা হেল্প করে তারা কৃতজ্ঞ আমার কাছে যে আমি আপনাকে হেল্প করতে পেরেছি, এরকম একটা হকের চিন্তা ভাবনা। ঠিক আছে, চলো এবার আমরা থার্ড যে প্যারা রয়েছে, থার্ড প্যারাতে যাই। মাই ফিটস আর লক আপন দ্য রাফ বার্ক, আমার যে পা সেটা ওই কোনো একটা ডালের রাফ বার্কে কি করি, আমি সেটাকে আঁকড়ে নিয়ে দাঁড়িয়ে থাকি বা আমি বসে থাকি। ইট টুক দ্য হোল্ড অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুট মাই ইচ ফেদার্স। খুব ইম্পর্টেন্ট কথা, মন দিয়ে শোনো। বলছে আমি কি করি, একটা শুকনো গাছের ডালে উঁচুতে বসে থাকি। বলছে আর কি, আমাদের এই পৃথিবী থেকে কে সৃষ্টি করেছে, ভগবান। সো হি জাস্ট থিঙ্কিং অ্যাবাউট দ্যাট গড ক্রিয়েট হিম বা গড ক্রিয়েট হিম টেক লট অফ টাইম। ভগবান কি করেছে, তাকে সৃষ্টি করতে কি করেছে, অনেক 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 সময় নিয়েছে। সেই জন্য সে কি বলছে, কেন সে ভাবছে আই এম দ্য স্পেশাল পারসন, আই এম দ্য স্পেশাল বার্ডস, আই এম ক্রিয়েট এ স্পেশাল হোল্ড দ্য পজিশন in this earth, so God think that I am the special, so that's why the God take enough time to create me. So he said that, he think that, কি বলছে, to take the whole creation, এখানে whole creation মানে God, বলছে to take the whole creation here, মানে
হিয়ার দ্য এন্টায়ার এনার্জিকে বলছে ভগবান কিভাবে তাকে সৃষ্টি করছে। বলছে ইট টুক দ্য হোল ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড ইচ অফ ফেদার্স। আমার এই পা, প্রত্যেকটি ডানা, প্রত্যেকটি পালক সৃষ্টি করতে ভগবান কি করেছে, অনেকটা সময় নিয়েছে। কেন এটা ভাবছে? এই জন্য ভাবছে যে সে তো একজন স্পেশাল। কেন স্পেশাল? ওই যে আমি বললাম ইকোলজিক্যালি দেখবে তো যে বাস্তুতন্ত্রের সব থেকে বনের সব থেকে উপরে তার অবস্থান রয়েছে। সো হি ইজ প্রাউড হিমসেলফ। বলছে আমি এতটাই স্পেশাল যে ভগবানও আমাকে সৃষ্টি করতে ভগবান অনেকটা সময় নিয়েছে। নাও নিয়েছে তো কি হয়েছে? নাও আই হোল্ড দ্য ক্রিয়েশন ইন মাই ফুট। আমাকে ভগবান সৃষ্টি করতে অনেকটা সময় নিয়েছে, কিন্তু আমি আজ ভগবানের সৃষ্টি সব কিছুর ওপরে আমি আমার পা দিয়ে রেখেছি, মানে পদদলিত করে রেখেছি সব কিছুকে। মিন্স গড ক্রিয়েট মি, টেক এ লট অফ টাইমস, বাট নাও I am holding each and everything. So now I hold the creation in my foot. মানে ভগবান যা যা বানিয়েছে আমি তার উপরে পা দিয়ে এখন আমি কি করছি, রাজত্ব চালাচ্ছি। কনফিউশন নেই? চলো পরেরটা। অর ফ্লাই আপ, আমি কি করি, আমি উড়ে বেড়াই। অর ফ্লাই আপ, অনেক উঁচুতে। এবং যখন উড়ি তখন কি করি, রিভলভস, গো রাউন্ড, আমি গোলাকারভাবে ঘুরতে থাকি। যখন আমি ঘুরি তখন আমি গোলাকারভাবে ঘুরতে থাকি। ইট অল স্লোলি, আমি আস্তে আস্তে কি করি, যখন ঘুরি রাউন্ড করে চারিদিকে কি করি, আমি ঘুরতে থাকি। আই কিল হোয়ার আই প্লিজ, আমি তাকেই মারব যাকে মেরে আমি খুশি হই। আমি তাকেই মারবো যাকে মেরে আমি খুশি হই। ঠিক আছে, সেই জন্য বলছে কি বলছে, আই কিল হোয়ার আই প্লিজ। কেন মারব? বিকজ ইট ইজ অল মাইন। এই পুরো পৃথিবীতে যা কিছু আছে সব আমার, তাই আমার যাকে ইচ্ছা আমি তখন যেভাবে ইচ্ছা মারব। যাকে ইচ্ছা আমি, যাকে মেরে আমি খুশি হই, আমি তাকেই মারব। সেই জন্য বলছে কি, বলছে আই কিল হোয়ার আই প্লিজ, বলছে আমি মারব হোয়ার আই প্লিজ, যাকে মেরে আমি কি করি, আনন্দিত হই। বিকজ ইট ইজ অল মাইন, এই পৃথিবীতে যা কিছু আছে সবই হচ্ছে আমার। দেয়ার ইজ নো, সেখানে কি নেই, সোফিস্টিকেসি, যেখানে কোনো ফলস থিঙ্কিং নেই, সেখানে কোনো প্রতারণা নেই। মানে কি বলতে চাইছে, বলছে আমার যে শিকারের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার মধ্যে, সেই দৃঢ়তার মধ্যে কোনো রকম ফলস কিছু নেই। মানে আমার এই নখ, এই ঠোঁট, এ শুধু হত্যা করতেই জানে, এর কাছে কোনো দয়া নেই, মায়া নেই, মমতা নেই, কিচ্ছু নেই। তাই সে কি বলতে চাইছে, বলতে চাইছে দেয়ার ইজ নো সোফিস্টিকেসি ইন মাই বডি, আমার বডির মধ্যে কোনো ফলস থিঙ্কিং বা ফলস কোনো প্রতারণা নেই। মাই ম্যানার, আর আমার যে চরিত্র কীরকম, আমার ম্যানার হচ্ছে টিয়ারিং অফ হেডস। আমার একটাই শুধু লক্ষ্য, আমি যাব কি করব, ছিঁড়ে নেব, মুচড়ে নেব, উবড়ে নেব, কী নেব, তার মাথাটা আমি কি করব, ছিন্ন করে দেব তার শরীর থেকে। আমার ম্যানার এরকম, আমি এরকমভাবেই বড় হয়েছি, আমি এরকমভাবেই পৃথিবীতে এসেছি যে আমার যে নেচার, আমি কি করতে পারি, যে কোনো কিছু, যে কোনো পশু, যে কোনো পাখি আমি কি করতে পারি, তার শরীর থেকে তার মস্তককে আমি ছিন্ন করে দিতে পারি। এটাই হচ্ছে আমার ম্যানার। আশা করি কোনো অসুবিধা তোমাদের হয়নি। চলো আমরা এর পরেরটায় যাচ্ছি। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ। আমি অ্যালার্ট করি ডেথকে। আমি আজকে ওকে মারবো, আজকে আমি ওকে মারবো, আজকে আমি ওকে মারবো। আমি অ্যালার্ট করি, আমি অ্যালার্ট করি আমার ডেথকে, আমি অ্যালার্ট করি আদার্স ডেথকে, আমি অ্যালার্ট করি আমি কাকে মারবো। কারণ কি, এখানে বোঝাতে চাইছে কি, দ্য হক ফিলস দ্যাট গড হ্যাজ অ্যালাউ হিম এ রেসপন্সিবিলিটি টু কিলিং আদার্স। মিন্স এখানে যেন বলতে চাইছে গড কি করেছে, তাকে সৃষ্টি করেছে এটার জন্যে যে আই এম রেডি টু কিল সামওয়ান অ্যান্ড গড অ্যালাউ মি। আই কিল ইচ অ্যান্ড এভরি ওয়ান হুম এভার আই নো, যাকে আমি জানি, যাকে আমি চিনি,
মানে এক কথায় বলতে চাইছি, যদি পারো তো লিখে নাও, গডস ফিলস দ্যাট, গড কি মনে করে, যে মনে করে যে গড হ্যাজ অ্যালাউ, মানে হক ফিলস দ্যাট কি মনে করে, গড হ্যাজ অ্যালাউ হিম এ রেসপন্সিবিলিটি টু কিলিং আদার্স, তাকে রেসপন্সিবিলিটি দিয়েছে সে যেন যাকে খুশি তাকে মারতে পারে। ওকে, ঠিক আছে। বলছে দ্য অ্যালটমেন্ট অফ ডেথ ফর দ্য ওয়ান পার্ট অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট। আমি যখন কাউকে মৃত্যুদণ্ড দিই, জেনে রাখবে আমি কি করি, আমি সোজা তার কাছে গিয়ে ঝপাত করে গিয়ে তাকে কি করি, আঘাত করি। সেই জন্য কি বলছে, অ্যালটমেন্ট অফ দ্য ডেথ ফর দ্য ওয়ান পার্ট, ওয়ান পার্ট মানে সোজা, সোজা অ্যালটমেন্ট মানে ধরো বাজ পাখি এখানে রয়েছে উড়ছে এবং সোজা সে কী করছে, এখানে এসে তাকে আঘাত করছে। বলছে আমি কি করি, সোজা তাকে আঘাত করি এবং তাকে কি করি, মারি। ফর দ্য ওয়ান পার্ট অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট দো দ্য বোনস অফ দ্য লিভিং, আমি যখন যাই আমি কি করি, থ্রু দ্য বোনস অফ লিভিং, তার প্রাণটা আমি তার হাড় থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিই। দেখবে যখন এই হক কী করে বা এই বাজ পাখি যখন কাউকে কামড়ায়, দেখবে তার ঠোঁট ওই হাড় অবধি যায় এবং সেই হাড় অবধি সে যতটা মাংস আছে সে ততটা মাংস কী করে ছিঁড়ে নিয়ে চলে আসে। তাই সে বলছে কি, আমি যখন ঝাঁপাই থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, তার প্রাণটা তার হাড় থেকে বার করে নিয়ে আসে, মানে তার ঠোঁটটা ওই হাড় অবধি সে ঢোকায় এবং সেখান থেকে যতটা মাংস পারে সে কী করে ছিঁড়ে নিয়ে নেয়। নো আর্গুমেন্ট, কোনো এর মধ্যে কোনো আর্গুমেন্ট নেই। অ্যাজার্ট মাই রাইট, এই যে ডিক্লেয়ার, এই যে আমি যে ঘোষণা করেছি যে আমি একে মারব, এর মধ্যে কোনো আর্গুমেন্ট নেই। মানে আমি যখন ডিসাইড করে ফেলেছি আমি তাকে হত্যা করব বা আমি ওকে হত্যা করব, ওই পাখিটিকে হত্যা করব, ওই র্যাবিটকে হত্যা করব, আমি তাকে হত্যা করবই, এর মধ্যে কোনো আর্গুমেন্ট নেই। কারণ আমি অ্যাসার্ট করেছি, ASSERT, অ্যাসার্ট মানে ঘোষণা করেছি। আমি ঘোষণা করেছি, কি ঘোষণা করেছি, যে আমি তাকে মারবো। নো আর্গুমেন্ট অ্যাসার্ট মাই রাইট, এই যে আমার যে অধিকার আছে, আমার যে অধিকার আছে, কিসের অধিকার আছে, আমি মারবো, আমি ওকে মারবো, আমি ওকে মারবো, এই যে অধিকার রয়েছে এই নিয়ে কিন্তু কোনো আমি আর্গুমেন্ট চাই না। এই অধিকার আমার আছে, ছিল আর থাকবে। লাস্ট প্যারা দেখো, দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য কি, সূর্য তার পিছনে রয়েছে, মানে কি, সূর্য তাকে সাহায্য করে। ভাবো তার দম্ভ কত। আমরা কি জানি, there is a lot of energy, there is a lot of energy in sun, but a hawk thought that, কি ভাবছে, সেই সূর্য কি করে, তাকে পিছনে রেখে সাহায্য করে। কেন এত কথা, এত দম্ভ? ওই যে বললাম যে তার এই দম্ভর সাথে বর্তমান সমাজে কিছু মানুষের দম্ভের তুলনা করা হয়েছে। কেন তোমরা সবাই জানো, আজও আমাদের এই সোসাইটিতে কিছু মানুষ আছে যারা ভুলে যায় উই আর ক্রিয়েটেড বাই গড। দে থিঙ্ক দ্যাট উই আর দ্য গড অ্যান্ড দে রুল হোয়াট এভার দে ওয়ান্ট। সো দিস ইজ দ্য টাইম, জাস্ট উই থিঙ্ক অ্যাবাউট দেম, দ্য পার্সন হু আর দে। সো দে আর লাইক আ হক। তো ওই ওয়ার্ল্ডে হক যে নিজেকে গড ভাবছে, এই ওয়ার্ল্ডে সেই মানুষগুলো দে আর থিঙ্কিং অ্যাবাউট দেম সেলফ যে উই আর দ্য গড। বোঝা গেছে? চলো, সো দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য কি রয়েছে, আমার পিছনে রয়েছে, মিন্স দে সাপোর্ট মি, দে গাইড মি, সরি ইট ওয়ান, সূর্য একটাই, হি সাপোর্ট মি অর গাইড মি। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগান, যেদিন থেকে আমি কি করেছি, এই পৃথিবীতে এসেছি বা যেদিন থেকে আমি এই স্বীকার করছি, আজও পর্যন্ত প্রত্যেকটা জিনিস সেই নিয়মেই চলছে, কোনো কিছু চেঞ্জ হয়নি, কোনো কিছুই চেঞ্জ হয়নি। সেই জন্য বলছে নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগেন, যেদিন থেকে আমি শুরু করেছি আজও পর্যন্ত এর কোনো পরিবর্তন হয়নি। মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, মাই আইজ হ্যাজ পারমিটেড, আমার চোখ কী করছে, পারমিট করছে, নো চেঞ্জ, সে চায় না কোনো রকম, বা আমার দৃষ্টিতে
আমি আর কোনো পরিবর্তন চাই না। আই এম টোটালি হ্যাপি হোয়াট এভার আই এম টোটালি হ্যাপি হাউ আই কিল আদার্স, আই এম টোটালি হ্যাপি, আই এম সুপ্রিম ইন দিস ওয়ার্ল্ড। সো প্লিজ, সো ডোন্ট ডিস্টার্ব মি, আই ডোন্ট ওয়ান্ট এনি চেঞ্জেস, আই এম দ্য কিং ইন দিস ওয়ার্ল্ড, লাইক দ্যাট। এরকম সে ভাবছে। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগেন, মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। আর এরকমভাবেই আমি কি চাই, এরকমভাবে পৃথিবী কী করুক, চলতে থাকুক। কীরকমভাবে? আই এম গোয়িং টু কিপ, আমিই থাকবো সুপ্রিমে, আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। যেরকমভাবে চলছে এরকমভাবে আমি কি করতে চাই, আমি সর্বোচ্চ পজিশানে কি করতে চাই, থাকতে চাই, কোনো রকম পরিবর্তন চাই না। তো এই ছিল আমাদের কবিতা। বলো কেমন লেগেছে? এই কবিতার একটু ইনার মিনিং আরেকবার আমি যদি বলে দিই, যে হক এখানে কি করছে, নিজেকে সুপ্রিম ভাবছে, মানে at the same time he knew that the God created him, but at the same time he thought that I am the king and I decided I killed whomever, so I don't change anything, I am like that। আর কীরকমভাবে, যতদিন আমি এই পৃথিবীতে এসেছি, since my birth I just watch it, this is the rule, this is the nature's rule, so I love it, I enjoy it, no one can change it। এই ছিল হচ্ছে এই কবিতার মূল বিষয়। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর এটাকে পারলে তোমরা তুলে নেবে, এটা তোমাকে হেল্প করবে যে কিভাবে আমরা লং কোশ্চেন লিখবো। আর লং কোশ্চেনও আমরা প্রত্যেকটা আমরা দিয়ে দেবো, কথা দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে একবার একটু কমেন্ট করে সবাই জানিও, কে কোথা থেকে দেখছো, কেন এটা ফার্স্ট আমার ইউটিউব চ্যানেল, তো অনেক কিছু হোপ রয়েছে এর মধ্যে। আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো টাটা, গুড নাইট।